আজকে মাধ্যমিক ক্লাসের দ্বিতীয় চ্যাপ্টার সরল সুদ, সেইটা আজকে করাবো। আজকে থিওরি বলবো, তারপর পরপর সমস্ত অঙ্ক বলে দেওয়া হবে, বুঝিয়ে দেওয়া হবে। প্রথমে দ্বিতীয় চ্যাপ্টার যেটা আছে সুদ কষা। তবে সরল সুদ কষা, সুদ কষার মধ্যে প্রথম সুদটা জানবো। সুদটা কি? সুদ হচ্ছে সব সুদের ব্যবসা, বন্ধন ব্যাংকে অনেক বিভিন্ন ব্যাংক আছে, সব সুদের ব্যবসা হয়। তাহলে এই সুদ সম্পর্কে অবশ্যই জানতে হবে। তাহলে সুদটা হচ্ছে কিছু টাকা আমি কাউকে ধার দিয়েছি, 100 টাকা তাকে ধার দিয়েছি, সে 1 বছর পরে আমাকে দিচ্ছে 110 টাকা। যে 10 টাকাটা বেশি দিচ্ছে ওটাকে বলা হয় সুদ। তাহলে অর্থাৎ যে অর্থ আমি কাউকে দেব তার পরিবর্তে যে বেশি অতিরিক্ত যে অর্থ আমাকে দেবে তাকেই বলা হচ্ছে কি সুদ। তাহলে অতিরিক্ত অর্থ যেটা দিচ্ছে সেটাই হচ্ছে সুদ। এই সুদ আবার দু রকম ভাবে হয়, দু রকম ভাবে, একটা হচ্ছে সরল সুদ, একটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। তাহলে সরল সুদ একটা, আর একটা হচ্ছে চক্রবৃদ্ধি। চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদ। সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের মধ্যে কি পার্থক্য সেটা একটু বলে দিই। সরল সুদ হচ্ছে আমার কাছে কেউ টাকা নিল, 1000 টাকা নিয়েছে, 1 বছর পরে সে সুদ দিয়েছে 100 টাকা। তাহলে 1 বছর পরে সুদ দিয়েছে 100 টাকা, হঠাৎ করে সে 1 বছর পরে দিল না, সে 2 বছর পরে দিচ্ছে। যখনই সে 2 বছর পরে, 1 বছর 100 টাকা, 2 বছর পর 200 টাকা, তাহলে সে আমার কত টাকা দিল? 200 টাকা 2 বছর পরে সুদ দিল। কিন্তু যদি চক্রবৃদ্ধি সুদ ওইভাবে যদি আমি হিসেব করতে চাই, কি হবে? 1 বছর পরে তো আমার সুদ কত? 100 টাকা, 1 বছর দিতে পারলো না, তাহলে 2 বছর পরে যখন দিচ্ছে, চক্রবৃদ্ধি সুদ হচ্ছে কি, আমি আর যে 1 বছর পরে যে সুদটা 100 টাকা দেওয়ার কথা সেটা দেওয়া হয়নি, সেই জন্য 100 টাকারও আবার সুদ দিতে হবে। ওই যে 100 টাকার যে সুদটা, 100 টাকার যে সুদ হয়েছিল প্রথম টাকাটা যে দেয়া হয়নি, সেই 100 টাকারও আবার সুদ, অর্থাৎ 1000 টাকার সুদ 100 টাকা, আবার 1000 টাকার সুদ 100 টাকা, আবার 100 টাকারও সুদ বার করতে হবে, সেটা যা হবে সেটা যোগ করতে হবে, সেটাই হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। অর্থাৎ এখান থেকে বোঝা গেল চক্রবৃদ্ধি সুদ মানে কি, সুদেরও সুদ খাটে, অর্থাৎ আসলেরও সুদ খাটবে প্লাস আবার সুদেরও সুদ খাটবে। আর সরল সুদ হচ্ছে শুধু আসলের সুদটা খাটে। তাহলে বোঝা গেল। কিন্তু একটা এখান থেকে একটা কোশ্চেন আসে, কি কোশ্চেন? সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ কখন সমান হয়? দেখো প্রথম বছরে কি বললাম, প্রথম বছরে বললাম 1 বছরের সুদ, সরল সুদ কত? 100 টাকা, সেই চক্রবৃদ্ধি সুদ 100 টাকা, কারণ 1 বছর তো শুধু আসলে সুদ হয়, সুদের সুদ হয় না, সেই জন্য সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ 1 বছরের পরিমাণটা কি হয়? সমান হয়। তাহলে হয়ে গেল সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের মধ্যে পার্থক্য কি। এরপর আমরা আজকের যেটা পড়বো সেটা হচ্ছে সরল সুদ। সরল সুদটা কি? সুদ, এই সরল সুদের ব্যবসা বা সরল সুদ মানে সুদের ব্যবসা করতে গেলে যে 4টে পয়েন্ট দরকার, সেই 4টে পয়েন্ট সম্পর্কে আগে জানবো। প্রথম যে মানটা, যে মানটা প্রথমে দরকার সেই মানটা কি? আসল। কি দরকার? আসল। এই আসলকে পি দ্বারা চিহ্নিত করা হয়, কারণ এর এই আসলে ইংরেজির মান হচ্ছে প্রিন্সিপাল। তাহলে প্রিন্সিপালে পি দ্বারা চিহ্নিত করা হয়, অনেক সময় ক্যাপিটাল থাকে, সি দেওয়া হয় না, কিন্তু ওই আসলে প্রিন্সিপাল মানটার পি দ্বারা চিহ্নিত করা হয়। এই আসলটাই হচ্ছে আবার দু রকম ভাবে ভাবা হয়। একজন টাকা ধার নেয় তাকেও আসল বলা হয়, একজন টাকা ধার দেয় তাকেও আসল বলা হয়। তাহলে দুটো একটা তফাৎ পাচ্ছে এখানটায়, কি? একটা টাকা ধার নেয় আর একজন টাকা ধার দেয়। যে টাকা ধার নেয় তাকে বলা হয় অধমর্ণ।
অধমর্ণ। যে টাকা ধার দেয় তাকে বলা হয় উতমর্ণ। এটা মনে রাখার জন্য কিভাবে বলতে পারি আমরা, টাকা ধার নেয়, টাকা ধার নেয় মানে কি, সে গরিব লোক, গরিব মানে অধমনি নিচ্ছে। যে টাকা ধার দেয়, যে টাকা ধার দেয় সে কি বড় লোক, বড় মানে কি উঁচু, তাহলে উতমর্ণ। এইভাবে মনে রাখা যায়, শর্ট কোশ্চেন দেয়। তাহলে আমরা এখান থেকে সরল সুদের প্রথম যে টাকা ধার দিচ্ছি, টাকা ধার নিচ্ছি, তাহলে প্রথমে মেন দরকার পয়েন্ট সেটা হচ্ছে আসল। তারপরে যে পয়েন্টটা আছে সুদের হার, সুদের হার রেট আর দ্বারা চিহ্নিত করা হয়। সরল সুদের হার যেটা রেট আর দ্বারা চিহ্নিত করা হয়। এই সুদের হারটা কি একটু বলি। সুদের হার মানে হচ্ছে যেটা অনেক সময় বলে 5% সুদে আমাকে দিয়েছে। 5% মানে কি 5 টাকা হারে, 5 টাকা হারে মানে 100 টাকার সুদ 5 টাকা। এই কথাটা মানে হচ্ছে, এই যে পার্সেন্টেজ বা শতকরা কথাটা মানে হচ্ছে 100 টাকার মধ্যে 100 টাকার মধ্যে সুদ হচ্ছে 5 টাকা। তা আবার কি এক বছরে 100 টাকার সুদ 5 টাকা। যদি কোনো সময় 10% হার, 10% মানে কি 100 টাকার মধ্যে 10 টাকা। 80%, অনেক সময় বলে 80% নাম্বার পেয়েছে, মানে কি 100-র মধ্যে 80 পেয়েছে। তাহলে এই পার্সেন্টেজ মানে 100-র মধ্যে যে মানটা সেটাকে বলা হয়। আর সুদের হারকে ওরম বলা হয়, সুদের হার যেটা লেখা হয় সেটা যদি 2% থাকে মানে কি 100 টাকার সুদ 2 টাকা। 100 টাকার সুদ কি 2 টাকা। তারপরে যেটা আমরা জানবো সেটা হচ্ছে সময়। সময় টাইম টি দ্বারা প্রকাশ করা হয়। ক বছরের জন্য নিচ্ছে, 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, সেটা টাইম দরকার একটা সুদের ব্যবসা করতে গেলে। শেষ পয়েন্ট যেটা দরকার সেটা হচ্ছে সুদ, অর্থাৎ কত টাকা আমাকে বেশি অতিরিক্ত টাকা দিল, ইন্টারেস্ট আয় দ্বারা চিহ্নিত করা হয়। তাহলে সরল সুদ বলো, চক্রবৃদ্ধি সুদ বলো, যে কোনো সুদের ব্যবসা করতে গেলে টোটাল কটা পয়েন্ট এখানে দেখলাম, 4টে পয়েন্ট। এই 4টে পয়েন্টের মধ্যে প্রথম পয়েন্টটা কি বললাম, আসল। আসলকে প্রিন্সিপাল পি দ্বারা চিহ্নিত করায়। সরল সুদের হার আর দ্বারা চিহ্নিত, রেট আর দ্বারা চিহ্নিত করা হয়। সময় টাইমে টি দ্বারা চিহ্নিত করা হয়। সুদ ইন্টারেস্ট আই দ্বারা চিহ্নিত করা হয়। এই যে 4টে পয়েন্ট বললাম, এই 4টে পয়েন্টই দরকার সুদের ব্যবসা করতে গেলে বা সুদ কষা করতে গেলে, সুদ বার করতে গেলে এই 4টে পয়েন্ট অবশ্যই দরকার। তাছাড়া আসল টাকা দরকার, কত পার্সেন্ট হারে নিচ্ছে সেটা দরকার, কত বছরের নিচ্ছে সেটা দরকার। আর আমরা এখানে যা হিসেব করব, সময়টা সবসময় বছরে থাকবে, সময়টা সবসময় বছরে থাকবে, সুদের হার এটা সবসময় পার্সেন্টেজ থাকবে, আসল যেটা এটা টাকায় থাকবে, আর সুদ যেটা এটাও টাকায় থাকবে। হলো। এবারে আমাদের অঙ্কের মধ্যে এই 4টের মধ্যে একটা মান দেয়া থাকবে না। এই 4টের মধ্যে একটা মান যদি না দেয়া থাকে তার মান বার করতে হবে। তার মান বার করতে গেলে এই 4টের মধ্যে একটা সম্পর্ক আছে, সেই সম্পর্ক আমরা তৈরি করব। কিভাবে তৈরি করব দেখে নাও। যদি আসলকে আমরা যদি পি ধরি, সুদের হারকে যদি আর ধরি, সময়কে টাইমকে টি ধরি, সুদকে যদি আই ধরি, এদের 4 জনের মধ্যে কিভাবে সম্পর্ক তৈরি করছি, কে তৈরি করবে এই পার্সেন্টেজটা। অর্থাৎ আর পার্সেন্টেজ মানে হচ্ছে কি বললাম একটু আগে, 100 টাকার সুদ 8 টাকা, সেটাই এখানে লিখছি। 1 বছরে 100 টাকা সুদ 8 টাকা। 1 বছরে 1 টাকা সুদ কত হয়ে যাবে, আর বাই 100। আর এখানে ক বছর বলেছে, টি বছরে, তাহলে টি বছরে কত টাকা, পি টাকা, সুদ কত হয়ে যাবে, তাহলে পি টি আর বাই কত হয়ে গেল 100। তাহলে এটা যেটা পেলাম এটা কি পেলাম, সুদ পেলাম। তাহলে সুদের মান কি ধরেছিলাম, আই। তাহলে সূত্র হয়ে গেল আই সমান পি টি আর বাই 100।
অর্থাৎ এই চারটের মধ্যে যদি একটার মান না দেয়া থাকে, বাকি তিনজনের মান দেয়া থাকলে এই সূত্রে বসাবো, বসিয়ে সমস্ত অঙ্ক আমরা করে নিতে পারবো। একটা উদাহরণ দেখে দেখা যাক।